মনে হচ্ছে যেন আমি অ্যান্থনি প্যাটিস ভার্সেস টনি ফার্গুসনের ফাইট দেখছি হেভিওয়েট ডিভিশনে। মানে টোটাল 3টে টপিক হবে, যার মধ্যে জিরি পোভাস্কার নকড আউট কী করে হলো, সে কি আদৌ দয়া দেখাতে গেছিল, না ওটা হচ্ছে তার বাহানা। তারপর যদি সে রিম্যাচ পায় তো সে খেলবে উলবার্গের সাথে, যদি সে রিম্যাচই না পায় তাহলে তার অপোনেন্ট কে হতে চলেছে। এবং পলো কস্টা তো জিতে গেছে লাইট হেভিওয়েট ডিভিশনে, তাহলে সে কি মিডল ওয়েটে যাবে, না সে লাইট হেভিওয়েট এবার কমপ্লিট করবে। তারপর জস হকিটকে ইউএফসি হোয়াইট হাউস কার্ডে ফাইট করবে। কতদিন পর আমরা আবার ইউএফসি লাইট হেভিওয়েটের টাইটেল ফাইট দেখবো, সেইটা নিয়ে একটা আলোচনা করা যায়, কারণ কার্লাস উলবার্গ এখন ইনজোর্ড। 12/4/2026 ইউএফসিতে যে মেগা স্ট্যাক ইভেন্টটা হয়েছিল ইউএফসি 327, ভাই লিটারেলি এটা ইউএফসির আমার মতে তো মনে হয় সব থেকে বেস্ট ব্রুটাল কার্ড বলা হোক এই ইভেন্টটাকে। ভাই লিটারেলি প্রতিটা ফাইট লিটারেলি একটা ওয়ার ছিল, লিটারেলি একটা ওয়ার। মেন ইভেন্টে তো একটা ফাইটকে বাদ দিয়ে বেশ এই ফাইটটা ছিল ডমিনিক রেস এবং জনি ওয়াকার ইভেন্টটাকে বাদ দিয়ে প্রতিটা ফাইট একদম ওয়ার হিসেবে খেলা হয়েছে। শুধুমাত্র ভাই মেন কার্ড কেন, প্রিলিম কার্ডেও লিটারেলি ভালো ফাইট হয়েছে, যেভাবে গ্যামব্রড খেলেছে, যেভাবে উমেন্স ট্রওয়েটের ফাইটটা হয়েছে, এবং প্যাট্রিকো পিটবুল ভার্সেস অ্যারন পিকোর ফাইটটাও লিটারেলি একটা যথেষ্ট দারুণ, পুরো টেকনিক্যাল বক্সিং এবং বক্সিংয়ের উপর, এবং ফুল ব্লাডিও ছিল ফাইটটা। তো আমার তো মনে হয় এটা একটা ইউএফসি ওয়ান অফ দ্য বেস্ট এন্টারটেনিং কার্ড ছিল। তো কিন্তু এই সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যে বলেছিলাম ইউএফসিতে এই 327 ইভেন্টে জিরি প্রভাস্কা যেখানে পুরোপুরিভাবে জিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে নিজের দোষেতে সে নক আউট হয়েছে, এবং সে বলছে যে সে মার্সি করতে গিয়ে সে নকড আউট হয়ে গেছে, বা দয়া দেখাতে গিয়ে সে নকড আউট হয়েছে, সেটা কতটা সত্যি। এবং সে কি আর রিম্যাচ পাবে? সে তো বলছে যে ইউএফসি ম্যাচমেন্টের সাথে কথা হয়েছে এবং সে রিম্যাচেরও দাবি করেছে, কারণ এই ম্যাচটা তার ছিল, কিন্তু সে কি আদৌ রিম্যাচ পাবে? যদি না পায় বা যদি পায় তখন কার সাথে খেলবে এবং কেই বা তার অপোনেন্ট হবে, সে ব্যাপারে আলোচনা করব। তারপর আমরা পরের একটা বড় টপিক, সেটা হচ্ছে ইউএফসির পলো কস্টাকে নিয়ে। ভাই আজমাতের সাথে যখন ফাইট হয় তখন ইউএফসি অলমোস্ট 90% বড় যারা প্রেডিকশন করে তারা বলে দিয়েছিল যে পলো কস্টা এই ফাইটটাকে লিটারেলি হারতে চলেছে, বাট সেখান দিয়ে কি করে খেলাকে পুরো ঘুরিয়ে দিল, এবং সে লিটারেলি আজমাতের মতো 16-0 আনডিফিটেড নকআউট মনস্টারকে অলমোস্ট কি ফুললি ডমিনেন্টভাবে নকআউট করছে, তা আবার সে থার্ড রাউন্ডে। লিটারেলি একটা ওয়ার, এবং সেখানেই শেষ না, আমরা সবাই লিটারেলি ইউএফসি 327-এ জস হকিটকে নিয়ে ঘৃণা করেছি ম্যাচের আগে অবধি। ভাই এবার সত্যি করে বলা যে যেই ফাইটটা দেখেছে, কেউ একবার হলেও বলতে পারবে যে জস হকিট ফালতু খেলোয়াড়? না ভাই, কেউ বলতে পারবে না। কেন বলতে পারবে না বলো তো? কারণ জস হকিট যে ম্যাচটাকে বিল্ড আপ করেছে সেটা ক্যারেক্টার প্লে করেছে, ওইটা রিয়েল না, কিন্তু যে ফাইটটাও খেলেছে সেটা ভাই লিটারেলি একটা রিয়েল। তো আমার চলুন, এবার সে তো জিতে গেছে, কিন্তু এবং তার সাথে ইউএফসির হোয়াইট হাউস কার্ডেও তাকে রাখা হয়েছে, এবং সে ডেরিক লিউসের সাথে ফাইট করবে। এ ব্যাপারে নিয়ে ছোট্ট আলোচনা করবো। টোটাল 3টে টপিক হবে, যার মধ্যে জিরি প্রভাস্কার নকড আউট কী করে হলো, সে কি আদৌ দয়া দেখাতে গেছিল, না ওটা হচ্ছে তার বাহানা। তারপর যদি সে রিম্যাচ পায় তো সে খেলবে উলবার্গের সাথে, যদি সে রিম্যাচই না পায় তাহলে তার অপোনেন্ট কে হতে চলেছে। এবং পলো কস্টা তো জিতে গেছে লাইট হেভিওয়েট ডিভিশনে, তাহলে সে কি মিডল ওয়েটে যাবে, না সে লাইট হেভিওয়েট এবার কমপ্লিট করবে। তারপর জস হকিটকে ইউএফসি হোয়াইট হাউস কার্ডে ফাইট করবে ডেরিক লুইসের সাথে, সে ব্যাপারে একটা বড় আপডেট আছে। শুধুমাত্র তাই না, কতদিন পর আমরা আবার ইউএফসি লাইট হেভিওয়েটের টাইটেল ফাইট দেখবো, সেইটা নিয়ে একটা আলোচনা করা যায়, কারণ কার্লাস উলবার্গ এখন ইনজোর্ড। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে হোয়াই ডিড জিরি প্রভাস্কা গেট নকড আউট? কেন জিরি প্রভাস্কা নকড আউট হয়ে গেল? যদি আপনারা ফাইটটা প্রথম থেকে দেখেন, জিরি প্রভাস্কা ফার্স্ট মিনিট থেকেই অ্যাগ্রেসিভভাবে খেলছিল, এবং সে এখানে কার্লাস উলবার্গ তাকে পাঞ্চ মারার চেষ্টা করে, বাট তার একটা পাঞ্চও কানেক্ট হয় না। লিটারেলি ভালো করে শুনবেন, এখানেও তখনও কিন্তু উলবার্গ তাকে পাঞ্চ মারার জন্য চেষ্টা করতে থাকে, বা সে পাঞ্চ থ্রো করে, কিন্তু সেই পাঞ্চগুলো লিটারেলি বারবার ডজ করে দিচ্ছিল প্রভাস্কা। এবং জিরি প্রভাস্কা সেখানে ভালো ভালো হুক, আপার কাট এবং রাইট হুক, লেফট হুক, এবং ভালোভাবে সে কিকও থ্রো করছিল, এবং সেগুলো প্রপারলি কানেক্ট হচ্ছিল। হ্যাঁ, তবে উলবার্গের বেশ কিছু কিক কানেক্ট হচ্ছিল জিরির পায়ের সাথে, বাট উলবার্গের বেশি ড্যামেজ হচ্ছিল জিরির লেগ কিকে। তো এইখানে তো সে ভালো ফর্মে ছিল এবং সে অ্যাগ্রেসিভভাবেও খেলে যাচ্ছিল, বাট যখন সে একটা থ্রোতে যখন উলবার্গ তাতে পিছনে সরতে যায়, তখন তার হাঁটুতে চোট লাগে, এবং এর ফলে তাই আর ভালোভাবে দাঁড়াতে পারে না। ফুল ফাইটটাতে লিটারেলি সেখানের এরিনা, সেখানকার জাজেস এবং যারা খেলা দেখছিল, জিরি প্রভাস্কা সবাই ভেবে নিয়েছিল এই ম্যাচটা উলবার্গ হেরে যাবে, কারণ উলবার্গ আর সে আর দাঁড়াতে পারছে না। সে যদি একবার টুলে গিয়ে বসতো রাউন্ড শেষের পর, তাহলে অনেক চান্সেস ছিল সে ওইখান থেকে
পুল ব্যাক মানে আবার ফিরে খেলার, সে পুল ব্যাক করে নিত নিজেকে এবং সেই ম্যাচটা খেলতো না এবং নকআউট ভাবে দিয়ে জিতিয়ে দেখা হতো জিরি পোভাস্কাকে, সেটাও সে জানতো। এমনকি উলবার্গ এটাও স্বীকার করেছিল যে আমি যদি পরের রাউন্ডে যাওয়ার আগে মিনিটে তুলে বসি তাহলে হয়তো আমার কোচ এবং আমার টিমরা আমাকে আর খেলতে দেবে না, বা আমি নাও খেলতে পারি, কারণ আমার লিটারেলি পাগুলো ফাকড অফ হয়ে গেছে, পুরো ফাকড অফ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। সেখানে জিরি পোভাস্কার নিজেকে ম্যাক্স হলওয়ের মতো রিপ্রেজেন্ট করে বারবার একই ভুল করতে থাকে এবং দেখাতে থাকে যে সে একটা ফেয়ার ম্যাচ দিতে চায়, সে একটা মার্সি করতে চায়। এবং আমি খেলাটাকে 12 থেকে 13 বার দেখেছি, বারবার স্কিপ করে করে ওখানে টোটাল সে 4 বার মার্সি দেখানোর চেষ্টা করেছে, সেটা ফেক মার্সি হোক কি রিয়েল মার্সি হোক আমি জানি না, আমি অ্যাজ এ জিরি পোভাস্কার ফ্যান। বাট জিরি পোভাস্কার যদি আমার মত যেত আমি বলবো যে জিরি পোভাস্কার 4 বার ভুল করেছে, লিটারেলি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 4 বার, 4 ভুল করেছে এবং সে প্রতিবারই পাঁচ থ্রু হতে হতে বেঁচেছে। কার্লোস উলবার্গ 4 বার ভুল করতে 4 বারই তার উপর 5 থ্রো করেছে, কিন্তু লাস্ট বার সে এতটা ওভার কনফিডেন্ট বা এতটা তার পক্ষে রিয়ালিটি এক্সিস্ট করে না এমন হিসেবে জিরি পোভাস্কা ভেবে নিয়েছে, সেখানে সে ক্যাচ আপ হয়ে গেছে। এবং আমরা সবাই জানি হয়তো উলবার্গের হ্যান্ড ফ্রান্সিস এনগানু বা অ্যালেক্স পাটার মতো না হতে পারে, বাট লিটারেলি একটা শটে অপোনেন্টকে মানে ঘুম পাড়িয়ে দেবার মতো হাত তারও আছে, আর সেইটাই হয়েছে। কার্লোস উলবার্গ যখন সে চেক হুক ফেলে তখন জিরি পোভাস্কা ভাই ফুললি একটা ফোল্ডেড চেয়ারের মতো পাক্ষে শুয়ে পড়ে যেন, এবং তারপর গ্রাউন্ড অ্যান্ড পাউন্ডের তাকে সে হেরে যায়। আমি বলবো এইটা বিশাল বড় মিস্টেক। তবে এই ফাইটটা তো হেরে গেছে, এরপর তার সে কি রিম্যাচ পাবে? সে বলছে সেই এর সাথে ইউএফসি ম্যানেজমেন্টের সাথে কথা বলে নিয়েছে, তাহলে তো সে পেতেও পারে। কিন্তু আমার কথা শুনুন, কার্লোস উলবার্গের সেই রকম ইনজুরি নেওয়ার পর সে 1 বছর আগে সে খেলতে নামছে না, ভেবে নিন 1 বছর আগে নামছেন, এবং তার বলে কি জিরি পোভাস্কা 1 বছর খেলবে না? না, তা তো হবে না। তাহলে কি হবে? তাহলে ইউএফসিতে আমি বলে দিচ্ছি লাইট হেভিওয়েটের জন্য ইন্টারিম টাইটেল শটে ফাইট হবে, যেখানে ফাইট করবে কার এগেনস্টে? দাগিস্তানি ভয়ানক রেসলারের এগেনস্টে, যে লিটারালি অ্যালেক্স পারেরাকেও হারিয়ে রেখেছে, তার এগেনস্টে। হ্যাঁ বন্ধু, ম্যাগোমেড অ্যাঙ্কেলাভের এগেনস্টে জিরি পোভাস্কার ইন্টারিম টাইটেল শটে ফাইট হতে পারে, এবং সেইটা সে জিরিও চায়, তাকে কল আউট করেছিল, ম্যাগোমেডও তাকে কল আউট করছে, এবং আমার মনে হয় সেটাই সবচেয়ে বেস্ট সেন্স এদের দুজনে ফাইট হয় ইন্টারিম টাইটেলশিপের জন্য। এবং এই ফাইটটা খুবই ইন্টারেস্টিং ফাইট হবে, কারণ ম্যাগোমেডও যা তা খেলোয়াড় না, এবং ইভেন্ট আমি মনে করি ম্যাগোমেড ইজ এ বিগ থ্রেট দ্যান উলবার্গ। সো দেখা যাক কী হয়। তারপর আমরা পরের টপিকে যাচ্ছি। পলো কস্টা মিডল ওয়েট ডিভিশনে কমপ্লিট করে, বাট সে লাইট হেভিওয়েট ডিভিশনে আনডিফিটেড র্যাঙ্কিং অপোনেন্টসকে হারিয়েছে, তা আবার নকআউট করে উইথ ডমিনেট করে। তাহলে একবার পলো কস্টা কি লাইট হেভিওয়েটের টাইটেলশিপের জন্য খেলবে? আমি বলে রাখি যে না, এখন পলো কস্টাকে ডাইরেক্টলি ইউএফসি লাইট হেভিওয়েটের টাইটেল শট দেওয়া হবে না। বাট সে ইউএফসি লাইট হেভিওয়েট টাইটেল শটের আশেপাশে এসে গেছে। সে এরপর যদি আরেকটা ইউএফসির বড় টপ কন্টেন্ডারকে হারায়, তাহলেই সে পেয়ে যাবে ইউএফসিতে লাইট হেভিওয়েটের টাইটেল শট। এবং আমি বলে রাখি এই ফাইটটা তাহলে সে কার এগেনস্টে খেলবে? তো আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, তো আমি বলবো ইউএফসি নেক্সট লাইট হেভিওয়েটের একটা বড় ফাইট হতে চলেছে জেন ব্লোইচ ভার্সেস বগদান গুসকভের ফাইট, ইউএফসি 328 ইভেন্টে প্রিলিম কার্ডে এই ফাইটটা হবে। এই ফাইটটা দেখুন, এই ফাইটটা এর আগেবারে যখন হয়েছে তাহলে ড্র হয়ে গেছে, লিটারেলি একটা ওয়ার ফাইট, এবং দুজনের এজের মধ্যে বিশাল ডিফারেন্স। একজনের 33 ইয়ার্স, তো জেনের বয়স হচ্ছে 43, 10 বছরের ডিফারেন্স। এবং এদের মধ্যে যে জিতবে সে খেলবে পলো কস্টার সাথে, এবং ওদের মধ্যে যদি পলো কস্টা তাদেরকে হারাতে পারে, তাহলে সে লিটারেলি পেতে চলেছে ইউএফসি লাইট হেভিওয়েটের একটা টাইটেল শট। লিটারেলি এটা আপনারা মেনে চলুন। এবং তারপরের যে টপিক সেটা হচ্ছে যে তাহলে কি সে মিডল ওয়েট ডিভিশনে আর ফিরে আসবে না? হ্যাঁ, সে ফিরতে পারে, বাট যদি সে লাইট হেভিওয়েটে ডাইরেক্টলি দুটো ফাইট এর পরের ফাইটটাতে জিতে যে সে টাইটেল শট পায়, তাহলে কোনো সেন্স করে না সে মিডল ওয়েটে গিয়ে কমপ্লিট করা। আর মিডল ওয়েটে সে লিটারেলি পরপর অনেকগুলো ফাইট হেরেওছে, এবং সেখানে আচ্ছা কন্টেন্ডারে পুরো ভর্তি হয়ে গেছে। যেমন আপনারা জানেন যে অ্যাট ফার্স্ট তো নাসারউদ্দিন এসে গেছে, সে যথেষ্ট ভালো ফর্মে আছে। অ্যান্থনি হার্নান্ডেজও এইসব একটা ফাইট হতে হয়েছে, বাট সেও ফর্মে আছে। এছাড়াও নিউ কন্টেন্ডার হিসেবে কায়ো বরিও, রিনেয়ারদের লিডার, লিটারেলি অনেকগুলো বড় ফাইট, নতুন ফাইটাররা এগিয়ে পড়েছে, যেখানে পলো কস্টার জায়গা বানাতে অনেক কঠিন। উল্টো দিকে লাইট হেভিওয়েটে সে একটা ভালো ওয়েট এবং হাইট মেনটেন করছে, এবং সে ফার্স্টে এত ভালো স্টার্ট করেছে, তাই তার একটা বড় পুশও পেয়েছে, তাই সে মেবি লাইট হেভিওয়েট ডিভিশনেই এবার কমপ্লিট করবে।
তারপর আমাদের থার্ড টপিক হচ্ছে জস হকিটকে নিয়ে। জস হকিটকে আমরা কেউই ফার্স্টে পছন্দ করছিলাম না, কারণ সে কিউটেস ব্লেডসের মতো লিজেন্ডকে যাচ্ছা তা বলছে। অ্যালেক্স পারেরা, জেরি প্রভাস্কা, এছাড়াও কার্লোস উলবার্গ এর মতো বড় বড় খেলোয়াড়কে সে যাতা বলছে এবং খুবই একটা ফালতু ক্যারেক্টার সে রিপ্রেজেন্ট করছে। বাট আমরা সবাই জানি যে এই ক্যারেক্টারটা তার রিয়েল নয়, বাট সে অক্টাগনে যেটা করেছে লিটারেলি একটা, আমার মনে হয় ইউএফসির হেভিওয়েট ডিভিশনের সব থেকে বেস্ট হেভিওয়েট ফাইট যদি কোনো বলা হয় আমি তো বলবো এইটা, বা আমি বেস্ট আমার চোখে দেখা হেভিওয়েট ডিভিশনের ফাইট হচ্ছে এটা। কারণ হেভিওয়েট ডিভিশনের ফাইট একটা পাঞ্চের খেলা হয় ভাই, একটা পাঞ্চে। যারা জানে আমি তাদের বলে দিই, ইউএফসির বেশিরভাগ হেভিওয়েট ফাইটারদের স্ট্যাটসে গিয়ে চেক করো, তারা একটা ফার্স্ট রাউন্ডেই খেলা শেষ হয়ে যায় বেশিরভাগ খেলোয়াড়দের। আর এখানে এত হার্ড পাঞ্চ ল্যান্ড করেও জস হকিট এবং কিউটিস ব্লেডস লিটারেলি পুরো 3টে রাউন্ড ওয়ার করেছে, ব্লাড ফাইট। মনে হচ্ছে যেন আমি অ্যান্থনি প্যাটিস ভার্সেস টনি ফার্গুসনের ফাইট দেখছি হেভিওয়েট ডিভিশনে। মানে উফ, সুপার যাকে বলে। তো জস হকিট এই ফাইটটা করে সে লিটারেলি ইউএফসির হোয়াইট হাউস কার্ডেতে সুযোগ করে নিয়েছে, এবং এই সুযোগে তাকে বলা হয়েছে যে সে ডাইরেক্টলি ফাইট করবে কার সাথে, ডেরিক লুইসের সাথে। তো দেখা যাক এটার উপরে আমরা পরে প্রেডিকশন বানাবো, কিন্তু সে লিটারেলি ফাইট তো পেয়েই গেছে। তো এই ছিল আজকের এই সমস্ত কিছু আপডেট। এরপর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাট আমি বলে রাখি, পরের ভিডিওতে আমি যা রুমার পেলাম এবং কিছু সার্চ করলাম, করে বুঝতে পারলাম জন জোন্স আবার একটা বড় কন্ট্রোভার্সিতে এসে গেছে। সে আবার ইউএফসি ম্যানেজমেন্টের সাথে সে কথা বলতে গেছে, এবং এটা হয়েছে ইউএফসি 327 ইভেন্টের পরে, যেখানে সে ড্যানা হোয়াইটের সাথে পার্সোনালি গিয়ে মিট করেছে, কথা বলেছে, এবং তাদের মধ্যে একটা মিটিংও হয়েছে। কি হয়েছিল মিটিংয়ে? তাহলে জনজনকে লিটারেলি আবার একটা ফাইটিং কন্ট্রাক্ট পেতে চলেছে, নাকি সে নিজেকে রিলিজ করে চলে যাবে অন্য একটা বড় কোনো অর্গানাইজেশনে, যেমন হচ্ছে MVP মোস্ট ভ্যালুয়েবল প্রমোশন, যেটা জেক পল চালায়, এবং ওখানে গেলেই ফাইট হতে পারে এনগানুর সাথে, বা ইউএফসিতে যদি কন্ট্যাক্ট পায় তাহলে সে খেলবে কার সাথে, সেটা নিয়ে বড় একটা টপিক আলোচনা করবো পরের ভিডিওতে। যদি ভিডিওটা আপনাদের ভালো হতো লাইক করবেন, চ্যানেলটিতে আমি ইউএফসি বাংলাতে ভিডিও বানাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।